নদীর ঘাটে এসে খানিকটা রাগই হলো বিনোদের। এমনিতেই আজ বাজার মন্দা, বিক্রি হয়নি বললেই চলে। যেটুকুও বা হয়েছে বলা চলে একেবারে জলের দামে। আর বাজারেরই বা দোষ কি? গ্রামের হাট, সবই বিক্রেতা, কেনার মানুষ কই? তার উপর যদি আমদানি বেশি হয় তাহলে তো একটু দাম কম হবেই, কিন্তু তাই বলে একেবারে জলের দর। বিনোদ ভেবেছিল সন্ধ্যার পর একটু বিক্রি হবে, আর তাই একটু বেশি সময় ধরেই হাটে ছিল। কিন্তু এখন তো মহা মুশকিল। কাঁধে করে 4 মাইল পথ নটবহর নিয়ে যাওয়া, আবার 4 মাইল পথ পায়ে হেঁটে আসা তো মুখের কথা নয়। এমনিতেই ক্লান্ত শরীর ছিল, ভেবেছিল বাড়ি ফিরতে পারলেই বাঁচে। কিন্তু ও হরি, এই সাকু মাঝি তো নৌকা ঘাটের ওই পারে বেঁধেই বাড়ি চলে গেছে। এখন উপায়? এই ভরা নদী সাঁতার দেওয়া যেত, কিন্তু এতগুলো জিনিস। একবার ফ্যাল ফ্যাল করে নদীর ওপারে আবছা হয়ে থাকা নৌকাটার দিকে তাকালো বিনোদ। তারপর কাঁধ থেকে বস্তাটা পারে রেখেই নেমে পড়ল ভরা নদীতে। সাঁতার দিয়ে ওপার থেকে নৌকাটা নিয়ে এসে তারপর বস্তাটা নিয়ে আবার পার হবে। এছাড়া আর কি বা করার আছে? এদিকে আকাশের অবস্থাও ভালো নয়, এলোপাথারি ঝড় এলো বলে। ধীরে ধীরে জ্যোৎস্নার আলো ম্লান হয়ে আসছে। ভরা নদীতে সাঁতার দিয়ে আবার যখন বস্তাটা নিয়ে ওপারে এসে নৌকাটা ভেরালো, ততক্ষণে ক্লান্ত শরীর যেন আর চলতে চাইছে না। একটু জিরিয়ে নিলে ভালো হতো, কিন্তু আকাশের যা অবস্থা তাতে ঝড় বৃষ্টি একবার শুরু হলে বিপদ বাড়বে বই, কমবে না। অগত্যা বস্তাটা আবার কাঁধে তুলে পা চালাতে লাগলো। শরীর আর সায় দিচ্ছে না। একটাই তো শরীর, আর কত ধকল সইবে? তার উপর শুরু হয়েছে আর একটা অস্বস্তি। কেন জানি বারবার মনে হচ্ছে এই নির্জন ফাঁকা গ্রামের পথে সে একা নয়, তার ঠিক পিছনে পিছনে কেউ যেন আসছে। প্রথমে সেটাকে মনের ভুল ভেবে উড়িয়ে দিল ঠিকই, কিন্তু এইবারে যখন তার ঠিক পিছন থেকে একটা খসখস আওয়াজ আসলো, তখন খানিকটা চমকে উঠল বিনোদ। একই জঙ্গলের পথ, তার উপরে নির্জন। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো বিনোদ। তারপর পিছন ফিরে একবার দেখে নিল। কই না তো, কেউ তো নেই। তাহলে শব্দটা আসলো কোথা থেকে? যদিও অন্ধকার, কিন্তু পথ দেখে চলতে অসুবিধে হচ্ছে না। এমনকি অন্যদিন দিনের আলো থাকতেই সে ফিরে আসে, তাই আলো সাথে রাখে না। কিন্তু এইবার তার মনে হলো আলো রাখা উচিত ছিল। মনে মনে একটা অস্থিরতা নিয়ে আবারও হাঁটতে শুরু করলো সে। কিন্তু এতক্ষণ কেবল মনে হচ্ছিল পিছন পিছন কেউ একজন হেঁটে আসছে। কিন্তু এইবারে সে অনুভব করল শুধু হেঁটেই আসছে না, বরং তার ঘাড়ের উপর বারবার আলোড়িত হচ্ছে একটা গরম নিঃশ্বাস। না না, মনের ভুল নয়, এতটা মনের ভুল হতে পারে না। ভয়ে আতঙ্কে পুরো শরীর যেন জমে গেল বিনোদের। থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো। কেউ নেই, অথচ একটা গরম নিঃশ্বাস নাগাড়ে তার কাঁধের উপরে পড়ছে। না, শুধু গরম নিঃশ্বাসই নয়, একটা ফোঁস ফোঁস শব্দও যেন কানে আসছে, যেন কেউ প্রচন্ড রাগে ফুঁসছে। ভয় তো আগেই দানা বেঁধেছিল, এবার বিনোদের মনে জমাট বাঁধল আতঙ্ক। গলা শুকিয়ে আসছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। না না, গলা শুকিয়ে আসছে না। বিনোদের মনে হলো একটা অদৃশ্য হাত যেন ওর গলা চেপে ধরেছে শক্ত করে। কিন্তু সে তো কাউকে দেখতে পাচ্ছে না। এমন সময় দিক বিদিক আলোকিত করে আকাশের বুক চিরে খান খান করে বজ্র পড়ল খুব কাছেই। আলোয় যেন ঝলসে গেল বিনোদের দুই চোখ। আর সেই আলোতেই এক মুহূর্তের জন্য যে মুখটা তার চোখের সামনে ফুটে উঠল, সে মুখটা দেখেই
মনের কোণে জমাট বাঁধা আতঙ্কটা বেরিয়ে আসলো চোখের ওই দুটো মণি দিয়ে। এক মুহূর্তের আলোর ঝলকানিতে ওর সামনে যে মুখটা ভেসে উঠল, সে মুখ ওর বড্ড চেনা। আর তাতেই বুকের রক্ত হিম হয়ে আসলো ওর। কাঁধের বস্তাটা ফেলে দিয়ে দৌড়তে গিয়ে অনুভব করলো পা চলছে না। সে দুটো যেন অবশ হয়ে গেঁথে আছে মাটির নিচে। পালানোর পথ নেই, সাক্ষাৎ মৃত্যু আলিঙ্গন থেকে বেঁচে ফেরার পথ নেই। চোখের সামনে ভেসে উঠল কামলির মুখটা। বিনোদ ঠিক এইভাবেই চেপে ধরেছিল ওর কণ্ঠনালী। বড্ড চিৎকার করেছিল মেয়েটা। সে চেপে ধরেছিল গলা আর বাকি দুইজন পা। মৃত্যুর আগে মেয়েটা ছটফট করতে পারেনি। হঠাৎ এই সবকিছু মিলিয়ে গিয়ে দিক বিদিক বিদীর্ণ করে আর একটা বাজ পড়ল। আলোকিত হয়ে উঠল চারিপাশ। আর তাতেই বিনোদ দেখল সেই ভয়ঙ্কর মুখটা। চেহারার এক পাশ পুড়ে হাড় বেরিয়ে এসেছে, জিহ্বাটা ঝুলছে গলার কাছটায়। দুই চোখ ঠিকরে বেরিয়ে আসছে, ঠিক যেমনটা হয়েছে মৃত্যুর আগে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি হুঁশে ছিলাম না, ক্ষমা। শেষের কথাটা আর বলা হলো না বিনোদের। হাড় জিরে হাতটা চেপে বসেছে গলায়। কানে ভেসে আসলো, ক্ষমা? কিসের ক্ষমা? আমিও তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোরা শুনেছিলি আমার কথা? শুনিসনি? পশুর মতো মত্ত হয়েছিলি আমাকে মারার জন্য, আমাকে ভোগ করার জন্য। তাহলে আজ কিসের ক্ষমা? কেন ক্ষমা করবো তোদের আজ? বিনোদ অনুভব করলো তার দুই পা ধীরে ধীরে গেঁথে যাচ্ছে মাটির নিচে। কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু বলা হলো না। হঠাৎই একটা বুক ফাটা আর্তনাদে গ্রামের সকল নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। আর সেই সাথে আর একবার বাজ পড়ল। সেই আলোতেই দেখা গেল কোমর অবধি গেঁথে আছে একটা মানুষ, আর ঘাটটা ঝুলছে বুকের কাছটায়। সে দেহে যে আর বিন্দু মাত্র প্রাণের অবশিষ্ট নেই, সেটা নতুন করে বলে দিতে হয় না। প্রকৃতির এই হুঙ্কারে বিনোদের এই মরণ ভেদি চিৎকার কারো কানে পৌঁছলো বলে তো মনে হয় না। যদি পৌঁছতো তাহলে তারা এতক্ষণ নিশ্চিন্তে ঘুমোতে পারত কি? বোধ হয় পারত না। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখক সজীব মাহমুদ নীলের লেখা গল্প ও জেগে উঠেছে। গল্প পাঠে অমিত, অন্যান্য চরিত্রে সৌমিক, সৌভিক, বাল্মীকি, অর্পণ, ঋতদীপ, পৌতুষা, সুদীপ, প্রদ্যুৎ, দেবজ্যোতি। প্রেত এবং গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। সকালবেলা প্রতিদিনের মতো আজও একটু আগেই নদীর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল সাকু মাঝি। কিন্তু যাওয়া আর হলো না। পথের মাঝে এমন নারকীয় দৃশ্য দেখে থমকে দাঁড়ালো সে। সাকু মাঝির বয়স হয়েছে। বয়স হলে মানুষ নিজের স্নায়ুর ক্ষমতা হারাতে শুরু করে। সাকু মাঝিও হারালে।
কিন্তু তার আগে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো একটা চিৎকার। এই চিৎকার আতঙ্কের, আর তাতেই গ্রামের লোক ছুটে আসলো। এসে চোখের সামনে এমন দৃশ্য দেখে একেবারে তটস্থ হয়ে রইল। সবার চোখে মুখে ফুটে উঠল ভয়, আতঙ্ক। কে বা কারা গ্রামের পথে বিনোদের দেহটাকে অমন করে পুঁতে ঘাড় ভেঙে রেখে গিয়েছে তার কুল কিনারা করতে পারল না। কিন্তু এটা বুঝতে পারল এই কাজ একজনের পক্ষে সম্ভব নয়। একটা মানুষের ঘাড় এমনভাবে ভেঙে সেটাকে বুকের কাছটায় ফেলে রাখা কি একজনের কম্য? প্রথম দিকটায় ভয়ে কেউ কাছে না ঘেঁষলেও পরে গ্রামের কয়েকজন যুবক এগিয়ে গেল। হাজার হলেও বিনোদ এই গ্রামের ছেলে, তাছাড়াও একটা মানুষকে আর এভাবে কতক্ষণই বা ফেলে রাখা যায়। তারা এগিয়ে গেল। তারপর অনেক কষ্টে মাটি খুঁড়ে তুলে আনলো দেহটাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে দেহটা প্রথমে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়নি, ঠিক যেন নরম মাটিতে আঘাত করে কিছু ঢুকিয়ে দেওয়ার মতো করে বিনোদের দেহটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গ্রামের সবাই যখন এইসব নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন কেউই বোধহয় লক্ষ্য করল না একটু দূরের জঙ্গলের যে পথটা সোজা পুরনো মন্দিরের দিকে চলে গিয়েছে, সেখানে রাতে তো দূরের কথা, দিনেও লোকে যেতে 10 বার ভাবে। এমনই ভয়ঙ্কর সেই পুরনো মন্দিরের ইতিহাস। সেই পথেই খুব চুপি চুপি লোকের নজর এড়িয়ে এগিয়ে যাচ্ছে 3 জন লোক। পথ মোটেও সুবিধার নয়। যাতায়াত না থাকায় পথটা এখন কাটা গাছ আর আগাছার দখলে। তবুও অনেক কষ্টে যতটা সম্ভব নিজেদের শরীর বাঁচিয়ে এগিয়ে চলল 3 জন। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু যেখানে লোকে যেতে এত ভয় পায়, সেখানে পুরনো মন্দিরে যাওয়া তো দূরের কথা, নাম শুনলেও লোকে আঁতকে ওঠে। সেখানে তারা ঠিক কি কারণে যাচ্ছে? বেশ কিছুক্ষণ হেঁটে কাটা গাছ আর আগাছা মারিয়ে 3 জনই এসে দাঁড়ালো পুরনো ভাঙা কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা মন্দিরটার সামনে। মন্দিরটার দিকে তাকালেই শরীরটা কেমন যেন ছমছম করে ওঠে, কিন্তু তাদের সেদিকে কোনো হেলদোল নেই। 3 জন একবার মুখ তাকাতাকি করল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল মন্দিরের ভেতর। মন্দিরের ভাঙা চূড়ো বেদিতে এখনো একটা প্রতিমা কোনো মতে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই প্রতিমার হালও মন্দিরটার মতোই। যদি কেউ বলে না দেয় তাহলে বোঝার উপায় নেই সেটা ঠিক কোন দেবীর প্রতিমা। 3 জনের নজর কিন্তু সেই দিকে নেই। তাদের দৃষ্টি একসাথে আটকে আছে বেদির ঠিক সামনের মেঝের দিকে। স্থানটি বোধহয় আগে একবার খোঁড়া হয়েছিল, কারণ মেঝের বাকি জায়গার থেকে এই স্থানটি নতুন করে তৈরি করা বলেই মনে হচ্ছে। এবার 3 জনই ভয়ে ভয়ে এগিয়ে গেল সেই জায়গাটার দিকে। সেখানে কোনো আগাছা তো দূরের কথা, একটা ধুলোর কণা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। মোট কথা, দেখে মনে হচ্ছে কেউ একটু আগেই যত্ন করে ঝাড়ু দিয়েছে। আর তার থেকেও বড় কথা, স্থানটি ফেটে গিয়েছে। আর সেটা দেখেই 3 জনের মুখের ভাব বদলে গেল এক নিমেষে। চেহারায় ধীরে ধীরে এসে জমাট বাঁধতে লাগলো আতঙ্ক। কামলি, এমন ভয়ার্ত কণ্ঠস্বর ঠিক কার মুখ দিয়ে বেরিয়ে আসলো ঠিক বোঝা গেল না, কিন্তু 3 জনেরই পুরো শরীর তখন কাঁপছে। গুরুদেব বলেছিল, ঠিক বলেছিল, ও ফিরে আসবে। ও ফিরে এসেছে, বিনোদকে মেরেছে। এবার আমাদের পালা। কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। ও বিনোদকে মেরেছে, এবার আমাদের মারবে, মেরে ফেলবে আমাদের। বিনোদের মৃতদেহটা দেখেই আন্দাজ করেছিলাম যে এমনই কিছু হবে, তাই তো তোদের বললাম। কিন্তু ও আবার ফিরে এসেছে ভাই, আমাদের আর ছাড়বে না। বারবার বলেছিলাম তখন, ছেড়ে দে, দরকার নেই, কিন্তু তোরা আমার কথা শুনলি না। চুপ কর, তুই মজা নিসনি। আর লোক জানাজানির ভয়ে মেরে এখানে পুঁতে রাখার কথাটা প্রথমে কে বলেছিল আগে? কি শুরু করলি তোরা? ছিলাম 4 জন, এখন 3 জন। গুরুদেব বলেছিল এমনই কিছু হবে, আর তাই আমাদের এখনই
এই শেষের কথাটা আর বলা হলো না তার। হঠাৎই একটা দমকা হাওয়া হুড়মুড় করে ঢুকে পড়ল মন্দিরের ভেতর, আর সেই সাথে একটা রক্ত শীতল করা হাসি। পালা পালা, তাড়াতাড়ি পালা। আর কোনো কিছু ভাবার সময় নেই। যে পথটা ধরে ওরা সাবধানে নিজেদের শরীর বাঁচিয়ে এসেছিল, এবার সেই পথটা ধরেই পাগলের মতো ছুটতে লাগলো। কাটা গাছ আর আগাছাই শরীর চিরে যাচ্ছে, কিন্তু সেদিকে কারো তাকাবার খেয়াল নেই। উদ্দেশ্য একটাই, পালাতে হবে। পালিয়ে কত দূর যাবি তোরা? আমি আসবো, আসবো, আমি সব হিসেব নেব। আসবো আমি। দূর থেকে ভেসে আসলো কণ্ঠস্বরটা, সেই সাথে বুক ফাটা হাসি। কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা আলোড়িত হতে লাগলো মন্দিরের ভেতরটা। কেঁপে কেঁপে উঠতে লাগলো জীর্ণ শীর্ণ মন্দিরের ভেতর অযত্নে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা প্রতিমাটা। আর সেই সাথেই হুঙ্কার, যেন হাজার হাজার হিংস্র জন্তু একসাথে গর্জন করে উঠল। আহ, কি সেই ভয়ঙ্কর গর্জন, যেন কানে তালা লেগে যায়। কি হলো, কি হলো? আওয়াজটা পুরনো মন্দিরের দিক থেকে আসছে না? মাটি এভাবে কাঁপছে কেন? এ তো ভালো লক্ষণ নয়। সেই গর্জনের প্রকোপ এতটাই তীব্র যে সেটা এসে পৌঁছলো গ্রামের সীমান্তে। মাটি কাঁপছে থরথর করে, কারা যেন উল্লাসে মেতে উঠেছে পুরো মন্দিরের ভেতরে। কিন্তু সেটা দেখতে যাওয়ার মতো সাহস গ্রামের কারোর নেই। কিছুক্ষণ এমন চলল, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসলো সবকিছু। গ্রামের সবচাইতে প্রবীণ বলতে সিধু ঠাকুর বললেন, এ তো ভালো কথা নয়। ও কি জেগে উঠলো নাকি? এ তো ভালো কথা নয়, ভালো কথা নয়। বৃদ্ধের এমন কথায় দাঁড়িয়ে থাকা একজন জিজ্ঞেস করলো, কে জেগে উঠবে জ্যাঠা? তুমি কার কথা বলছো? রিঙ্গিত, রিঙ্গিত। ও একবার জেগে উঠলে আর রক্ষে নেই। আওয়াজটা তো ওই দিক থেকেই এলো। জঙ্গল কেঁপে উঠলো। এসব রিঙ্গিতে জেগে ওঠার লক্ষণ। কথাগুলো বলতে বলতে আতঙ্কে কেঁপে উঠল বৃদ্ধের কণ্ঠস্বর। শুধু কণ্ঠস্বর নয়, পুরো শরীরটাই কাঁপছে থরথর করে। এই রিঙ্গিত নামটা এই গ্রাম কেন, আশেপাশের সব গ্রামেরই কম বেশি লোকের জানা। সবাই জানে রিঙ্গিত কোনো ভয়ঙ্কর দেবী। জঙ্গলের ভেতরে কোনো এক সময় সেই দেবীর পুজো করা হতো। ভাবা হতো সেই দেবীর পুজো করলে কল্যাণ হবে, শক্তি আসবে। কিন্তু পরে সবার ভুল ভেঙে যায়। যাকে এতদিন সবাই দেবী রূপে পুজো করে এসেছে, ভোগ চড়িয়েছে বছরে একবার, সেটাও রক্ত দিয়ে, সে মোটেও কোনো দেবী নয়, বরং নরকের অতল গভীর থেকে উঠে আসা এক পিশাচিনী। এরপর সকলেই সেই অপদেবীর পুজো বন্ধ করে দেয়, আর বিপত্তি ঘটে তখনই। গ্রাম উজাড় হতে থাকে, কারণ যে পিশাচিনী একবার রক্তের স্বাদ পায়, তাকে সেটা না দিলে সে আবার ফিরে আসে নিজের মূর্তি নিয়ে। সেটাই হলো। তখন কুল কিনারা করতে না পেরে কোনো এক তান্ত্রিকের মাধ্যমে সেই পিশাচিনীকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সেই তান্ত্রিক নাকি বলেছিল, যদি আবারও কেউ এখানে বলি দেয় বা রক্তের ছাপ ফেলে, তাহলে সে আবারও জেগে উঠবে। উপরের এই সবটাই অবশ্য রূপকথার মতো। কবে এমন হয়েছিল, কেন হয়েছিল, আসলেই হয়েছিল কিনা তা কেউই জানে না।
আর হলেও সেটা ঠিক কত আগে হয়েছিল সেই হিসেব কারো কাছে নেই। সবাই কেবল মুখে মুখে শুনে এসেছে। জঙ্গলটাও নাকি আগে ছিল না, পুরোটাই ছিল গ্রাম। তবে হ্যাঁ, এটা সত্যি হতেও পারে, কারণ যারা জঙ্গলের ভেতরে গিয়েছিল তারা দেখেছে কিছু ঘরবাড়ির চিহ্ন। তবে সেগুলোকে চিহ্ন না বলে আঁকিবুকি বলাই ভালো। সেই হিসেবে গ্রাম থাকলেও থাকতে পারে। তবে এটা সত্য যে জঙ্গলের ভিতরে একটা মন্দির আছে। তবে সেই মন্দির নিয়ে লোকের মুখে এত কথা রটানো যে সত্যি হোক আর মিথ্যাই হোক, সেসব কথা শুনেই লোকের বুক কেঁপে ওঠে। সত্য মিথ্যার যাচাই করতে যাওয়ার সাহস আর কারো হয় না। গ্রামের সবাই যখন এইসব আলোচনায় ব্যস্ত, সবার কপালেই যখন দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে ধীরে ধীরে, ঠিক সেই সময় ত্রিলোকনাথ ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে আছে তিনজন যুবক। এই তিনজন যুবককে আমরা চিনি। হ্যাঁ, এরা তারাই যারা সেই মন্দিরে গিয়েছিল সবার নজর এড়িয়ে। রাঘব, শশী আর বিবেক। প্রথম কথাটা অবশ্য বিবেকই বললে। গুরুদেব, আপনার কথা সত্যি হয়েছে। ও ফিরে এসেছে গুরুদেব, বিনোদকে মেরে ফেলেছে। তিলকনাথ ঠাকুরের দুই চোখ বন্ধ, বসে আছেন দুই পায়ের উপর ভর দিয়ে এক অদ্ভুত কায়দায়। এবার তিনি চোখ খুললেন, তাকালেন তিনজনের দিকে। এটাকে তাকানো বলে না, বলে চোখে চোখে শাসানো। দুই চোখে যেন ওনার আগুনের ফুলকি ঝরছে, চোয়াল শক্ত হয়ে উঠেছে। ওনার এমন দৃষ্টিতে তিনজনই মাথা নামিয়ে নিল। তোদের আমি বলেছিলাম ক্ষমতার অপব্যবহার করিস না, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, দয়া করে আমাদের বাঁচান। তিলকনাথ ঠাকুর আবারও দুই চোখ বন্ধ করলেন। ওনার সামনে মাথা নিচু করে বসে রইল তিনজন, ঠিক যেমনটা বসেছিল সেই দিন রাতে। সেই দিন রাতেও ঠিক এইভাবেই তিলকনাথ ঠাকুরের সামনে মাথা নুইয়ে অপরাধীর মতো বসেছিল ওরা চারজন। পুরো শরীর ছিল ঘামে ভেজা, সেই সাথে উটকো গন্ধ। গন্ধটা মদের। সবারই চোখ ছিল রক্ত জবার মতো লাল। দিনটা ছিল শনিবার। সপ্তাহের এই দিনটায় গ্রামের মানুষের ব্যস্ততা অন্য দিনের তুলনায় একটু বেশিই থাকে, বিশেষ করে বিকেলের দিকটায়, কারণ পরের দিনই রবিবার। আর নদীর ওপারের গঞ্জে সপ্তাহের এই একটা দিনই হাট বসে। এই গ্রামের সবাই কৃষক। কাঁচা সবজি বেশি আগে তুলে রাখা যায় না দেখে শনিবার বিকেল থেকেই সবাই নিজের নিজের জমিতে কাজে নেমে পড়ে। বৌমেয়েরাও বাদ যায় না, কেউ কাঁচা লঙ্কা তুলছে তো কেউ পটল। সবার মতো ধীরেনেরও ব্যস্ততার শেষ নেই। অন্যদের কাজের তবুও লোক আছে, কিন্তু সে একা মানুষ। ধীরেনের মেয়ে যখন খুব ছোট তখনই বউটা মরেছে। মেয়েটার দিকে তাকালে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। আহা, সোনাবরণ রং। বড় বাড়ির মতো যত্ন নিতে পারলে রূপ আরো ঠিকরে বেরিয়ে আসত। কিন্তু এসব কেবলই স্বপ্ন। যেখানে বাপ বেটির পেটই ভালো করে চলে না, সেখানে এইসব তো বিলাসিতা। তবে ধীরেন মেয়েকে কখনো খেতে নিয়ে যান না। আজও বাড়ি থেকে বের হওয়ার সময় কামলি বলল, বাবা আমিও যাই। সবাই তো যায়, আমি গেলে তোমার কষ্ট কম হবে বাবা। মেয়ের কথায় হাসে ধীরেন, হাত বুলিয়ে দেন মেয়ের মাথায়, বলে, না রে মা, তোর যেতে হবে না, আমি পারবো। কামলি জানে বাবা একা পারে না, কষ্ট হয়, তবুও করবে। বাবা যে তাকে বড্ড ভালোবাসে। ঠিক আছে, বেশি দেরি করো না, আর মুড়িটা বেঁধে দিয়েছি, খেয়ে নিও। ধীরেন মেয়ের দিকে তাকিয়ে হাসে। দেবী মূর্তির মতো মুখখানা। আহা, এই মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করতে পারে সে।
ক্ষেতের দিকে হাঁটা দেয় ধীরেন। ধীরেনের বাড়িটা গ্রামের এই পাশে। গ্রামের মাঝখান দিয়ে যে পথটা চলে গিয়েছে সেই পথে মিনিট 5 হাঁটলেই জঙ্গলের পথ, তারপরেই ক্ষেত। ধীরেন হাঁটতে হাঁটতে লক্ষ্য করল আজও গ্রামের বেকার যুবকগুলো বসে তাস খেলছে পুকুরের পাড়ের চালাঘরটায়। এদের কাজই এটা, সারাদিন তাস খেলে রাতে নেশা করে বাড়ি ফেরা। ওদের দেখলে ভারী রাগ হয় ধীরেনের, কিন্তু কিছু বলে না। গলা উঁচিয়ে হাঁক ছাড়ে বিবেক। 4 জনের মধ্যে এই ছেলেটাই কেবল ওকে কাকা বলে ডাকে। ছেলে হিসেবে খারাপ নয়, কিন্তু ওই যে সঙ্গদোষে লোহাও ভাসে, সে তো উঠতি বয়সী। হ্যাঁ, কাল গঞ্জে যেতে হবে। আমরাও যাব নাকি? তোমার কাজে সাহায্য হবে। এই কথাটা অবশ্য বলল শশী নামের ছেলেটা। ভারী ফাজিল এই ছেলেটা। একবার কামলিকে নিয়ে কথা বলেছিল। ধীরেন কোনো উত্তর দেয়নি, যদিও কি লাভ। ধীরেন কোনো উত্তর না দিয়ে পথ ধরে। ওরা আবারও নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে, কিন্তু সে এবারও বুঝল না চালা ঘরের ভেতরে যে আলোচনা হচ্ছে তার বিষয়বস্তু আর কিছুই না, তার মেয়ে কামলি। বুঝলি বিবেক, একবার যদি পাই না, বেশ জমে যাবে মাইরি বলছি। শশীর কথায় প্রতিবাদ করে বিবেক। তো গ্রামের মেয়ে বলে কি চোখ তুলে তাকাতে নেই নাকি? আর শালা চোখের সামনে বড় হয়েছে বলেই তো বলছি। দেখেছিস একবার? যদি না দেখিস তাহলে তুই শালা চোখ থাকতে অন্ধ। কথাটা ভুল বলেনি শশী। বিবেকের সাথে প্রায় দেখা হয় আসতে যেতে, দাদা বলে ডাকে ওকে। কিন্তু নারীর টান বড়ই অদ্ভুত বস্তু। শশীর মুখে কামলির নামটা শুনতেই ওর মুখটা ভেসে উঠল চোখের সামনে। শশী ভুল বলেনি, শরীর বেড়েছে মেয়েটার, দেখতেও বেশ। নেশা তো চড়েই ছিল, এবার যেন সেই নেশাতেই ঘা পড়ল। হ্যাঁ রে, একবার। কথাটা শেষ করতে পারে না বিনোদ। তার আগেই শশী বলল, খেপেছিস? কেটে রেখে দেবে। ধীরেনকে চিনিস? ও বেটা মেয়ের জন্য 10টা খুন করতে পারে। আর যদি মেয়েটাই না থাকে তাহলে? কথাটা শুনে সবাই চমকে বিবেকের দিকে তাকালো। এই কার মুখে কি শুনছে ওরা? ওদের গ্রামে এমনিতেই বদনামের শেষ নেই। ওদের দলের কেবল এই বিবেকই একটু ভালো মানুষই দেখিয়ে বেড়ায়। আজ সেই কিনা। কি নেশাটা চড়েছে নাকি? কেন? তুই তো বললি। হ্যাঁ, সে তো মুখের কথা, কত কথাই তো আমি বলি। কিন্তু মেয়েটাকে টোপ গিলবি কিভাবে? কেন? গুরুদেবের দীক্ষা কি বৃথা হয়ে যাবে নাকি? একবারও চেষ্টা করবো না? এই কথাটা সে মন্দ বলেনি। হ্যাঁ, এটা সত্যি। কিছুক্ষণ ধরে তিলকনাথ ঠাকুরের কাছে তন্ত্রমন্ত্রের দীক্ষা নিয়েছিল বটে। সে খুবই নিম্ন শ্রেণীর শিক্ষা, কিন্তু একটা মানুষকে নিজের দিকে টেনে আনতে তার জুড়ি মেলা ভার। ধীরেন এই মাত্রই গেল, আবার সেই সন্ধে আসবে। এরই মধ্যে কাজ হয়ে যাবে। কমলি এখন বাড়িতে একা। তা কাজটা কে করবে? আমার ওপর ছেড়ে দে। কামলি আমাকে দাদা বলে ডাকে। দাদার জন্য 1 গ্লাস জল কি আনতে পারবে না? কথাটা বলতে ঠোঁটের কোণে একটা বিশ্রী হাসির রেখা ফুটে উঠল বিবেকের। তোরা যা, জঙ্গলের কাজটায় গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। পুরনো মন্দিরের দিকটায় নিয়ে গিয়ে কেটে ফেললেও কেউ জানতে পারবে না। এই পুরনো মন্দিরের কথা শুনে 3 জনেরই মুখ শুকিয়ে গেল। হ্যাঁ, পুরনো মন্দির? কেন, ভয় কিসের? সে জায়গাটাই তো নিরাপদ। যা যা, দেরি করিস না। 4 জন আছি, সময় লাগবে।
আর কোনো কথা না বলে দ্রুত চালাঘর থেকে বেরিয়ে আসলো বিবেক। তারপর হাঁটতে শুরু করলো ধীরেনের বাড়ির দিকে। ধীরেনের বাড়ির সামনে এসে দেখল কামলি উঠোন ঝাড়ু দিচ্ছে। সে ডাকলো, কাকা, বাড়ি আসো নাকি? না, বাবা তো নেই। দাদা তুমি? বাবা তো খেতে গেল। ও, আজ তো শনিবার, একটা দরকার ছিল। আচ্ছা যাই তাহলে, সন্ধ্যায় আসবো। সে কথাটা বলল ঠিকই, কিন্তু গেল না। তাকিয়ে রইল কামলির দিকে। যৌবন যেন চুইয়ে পড়ছে কপালের ওই ঘামের সাথে সাথে। এক মুহূর্তে সেই চোখাচোখি, আর তাতেই যেন কামলির মুখটা কেমন শান্ত হয়ে আসলো। বিবেক বলল, এক গ্লাস জল দিবি? গলাটা শুকিয়ে গেছে। হ্যাঁ দাদা, দাঁড়াও তুমি। কথাটা যেন নেশাতুরের মতো শোনালো, যেন কথাটা সে নয়, বলল তারই ভেতর থেকে অন্য কেউ। আর বলেই টলতে টলতে এগিয়ে গেল উঠোনের দিকে। তারপর জল এনে ধরল বিবেকের সামনে। মেয়েটার হাত কাঁপছে। জলের গ্লাস নিতে গিয়ে হাতে হাতটা ছোঁয়া লাগলো, আর তাতেই যেন পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল বিবেকের। শরীর কেঁপে উঠল, ভেতরের পশুটা জাগছে। কেঁপে উঠল কমলির শরীরও, কিন্তু এই কাঁপুনি ঠিক তেমন নয়, কেমন যেন। বিবেক জলের গ্লাসটা আবার ফিরিয়ে দিয়ে বলল, কামলি, যাবি আমার সাথে? যাব। বিবেক লক্ষ্য করল কাজ হয়েছে, কারণ কামলির মুখ থেকে কথাটা বের হলেও ওর ঠোঁট খুব একটা নড়ল না, চোখটাও কেমন বুঝে আসছে। কামলি হেঁটে চলল মন্ত্রমুগ্ধের মতো, গ্রামের পথ দিয়ে নয়, উল্টো দিকের পথ দিয়ে। সেখানে লোকজন যায় না, যদিও পথটা একটু ঘুর, তবু নিরাপদ। পুরোটা রাস্তায় একটা কথাও বের হলো না মেয়েটার মুখ থেকে। বিবেক দেখল কাটা গাছের আঁচড় লেগে মেয়েটার শরীরে বেশ কয়েকটা জায়গায় চিরে গেছে, রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে। কিন্তু সেই দিকে ওর কোনো লক্ষ্যই নেই। সে হেঁটে চলেছে, কিন্তু এটাকে ঠিক হেঁটে চলা বলে না, যেন কেউ কোনো এক অদৃশ্য সুতোর টানে টেনে নিয়ে যাচ্ছে। অন্যদিকে তিনজন ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে পুরনো মন্দিরের সামনে। জায়গাটার যত বদনাম শুনেছে সব যেন এখন একসাথে হুড়মুড় করে মনে পড়তে লাগলো। কিন্তু বিবেক কোথায়? তবে কি কাজ হয়নি? কিন্তু না, তারা দেখল জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে আসছে দুইজন। বিবেক সামনে, আর তার ঠিক পিছন পিছন হেলতে দুলতে এগিয়ে আসছে কামলি। তিনজনে উত্তেজনা আর একই সাথে একটা অজানা ভয়ে কাঁপতে লাগলো। কামলি ধীরে ধীরে উঠে আসলো মন্দিরের ভেতরে। তারপর একবার চারজনের দিকে তাকালো, তারপর শুয়ে পড়ল। এরপর ঠিক যা ঘটল সেটা আর বর্ণনা দেওয়ার অপেক্ষা করে না। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর বিনোদী প্রথম লক্ষ্য করল বিষয়টা, আর সেটা হলো এতক্ষণ ধরে কামলির চোখের উপর যে সাদা আস্তরণটা ছেয়েছিল সেটা সরে যাচ্ছে ধীরে ধীরে। আর পরক্ষণে চিৎকার শুরু করলো। বিনোদ মুখ চেপে ধরল, শশী পা ধরল। বিবেক তখনও নিজের কাজে ব্যস্ত। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা, কিন্তু হাত পা চেপে ধরে রাখায় নাড়াতে চাড়াতে পারছে না। চোখ মেলে একবার দেখে নিল সবাইকে। গাল বেয়ে অঝরে ঝরে পড়ছে অশ্রু। মুখ চেপে ধরে থাকায় চিৎকারও করতে পারছে না, কেবল গোঁ গোঁ আওয়াজ বেরিয়ে আসছে। শুকনো জায়গাটা ততক্ষণে ভিজে উঠেছে লাল তরলে। কিন্তু কতক্ষণই বা সহ্য করা যায়? সবকিছুরই একটা সীমারেখা আছে, আর সেটা যদি হয় নিজের অনিচ্ছায়, তাহলে সেই সীমা সংকুচিত হয়ে আসে অনেকটাই। কামলিও আর পারল না। কয়েকবার জ্ঞান হারাল, আবার জ্ঞান ফিরল, কিন্তু তখনও পালাক্রমে চলছে বাকিদের কার্যক্রম। এর যেন আর শেষ নেই, শেষ হয় না। এ যেন চলবে অনন্তকাল, কিন্তু চলল না। একটা সময় বন্ধ হলো।
শশী প্রথম ভয়ে ভয়ে বলল, এটা কি হলো? ঘোর কাটলো কিভাবে? সময় পেরিয়ে গেছে, প্রথমবার, তাই টেস্টটা এর থেকে বেশি হয় নাকি? কিন্তু কিন্তু এখন কি করবি? সবাইকে বলে দেয়, যদি জানাজানি হয় তাহলে আর আস্ত থাকবে না। মারা গেল নাকি? না, শ্বাস চলছে, বোধহয় জ্ঞান নেই। তাহলে এখন কি করবি? বুঝি তো লাভ হবে না, আর সবাই আমরা নেশায় ছিলাম, এখন তো আর মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। বুঝিও লাভ হবে না। তাহলে এখন উপায়? যদি মেরে এখানে পুঁতে দিই। খেপেছিস? এমনিতেই একটা কাজ করে ফেলেছিস, তারপর আবার? ভেবে দেখ ভাই, সবাই জেনে যাবে, এছাড়া তো আর কোনো পথ নেই। আলোচনা বোধহয় আরো চলতো, কিন্তু একটা গোঙানির শব্দে সবাই একবার তাকালো মেঝের দিকে। জ্ঞান ফিরেছে। আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো চারজনের দিকে। সে বোধহয় চারজনের মনের ভাবগতি বুঝতে পেরেই বলল, আমাকে আমাকে মেরো না, মেরো না আমাকে। আমি আমি কিচ্ছু বলবো না কাউকে, বিশ্বাস করো, আমি কিচ্ছু বলবো না কাউকে। আমাকে আমাকে বাড়ি দিয়েছো, আমাকে বাড়ি দিয়েছো। ভুলিস না ভাই, এই সব মায়া কান্নায় ভুলিস না, সবাইকে বলে দেবে। না 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 না, কাউকে কিছু বলবো না, কিছু বলবো না কাউকে। দয়া করো, আমাকে আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে বাড়ি দিয়ে আসো। না 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 না, আমাকে বাড়ি দিয়ে আসতে হবে না, আমি আমি একাই চলে যাবো। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কামলির এমন অনুরোধে চারজন একবার নিজেদের মধ্যে তাকাতাকি করল। তারপর চোখের ইশারায় ঠিক কি কথা হলো সেটা মেঝেতে পড়ে থাকা মেয়েটা বুঝতেও পারল না। পরক্ষণেই চারজন একসাথে ঝাঁপিয়ে পড়ল কামলির উপর। সে অনুভব করল দুটো শক্ত হাত ক্রমেই চেপে বসেছে কণ্ঠনালী ভেদ করে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেরো না, মেরো না, মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, দয়া করো, দয়া করো। শেষের কথাগুলো আর বলা হলো না তার। একটা হাত মুখ চেপে ধরে রেখেছে, কেউ ধরেছে হাত, কেউ পা, কেউ বা গলা। জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলো কামলি, কিন্তু চারজনের শক্তির কাছে সে পেরে উঠল না। যে দুটো হাত তার গলা চেপে ধরেছিল সে দুটো হাতের চাপ বেড়েছে, আর তাতেই কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। জিহ্বাটা বেরিয়ে আসছে, দুই চোখ বড় বড় হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু অভাগী একটা চিৎকারও করতে পারছে না। চিৎকার তো দূরের কথা, একবার হাত পাও নাড়াতে পারছে না। খেল খতম। কথাটা ভুল নয়, সত্যি খেল খতম। দেহটা আর নড়ছে না, অসাড় পড়ে রয়েছে, দুই চোখ খোলা, জিহ্বা বেরিয়ে এসেছে, সেই সাথে খানিকটা রক্ত। এবার কি করবি? হ্যাঁ, ওকে 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 পুড়িয়ে দে। ইন্দুর মরা না পুড়লে হয়? হ্যাঁ, সেটাই করা হলো, কিন্তু পুরোটা পোড়ানো গেল না। আধ পোড়া করে পুঁতে রাখা হলো বেদির কাছটায়।
কিন্তু যা হওয়ার সেটা তো হলো। এখন করণীয় কি? সন্ধ্যা হয়ে এসেছে অনেকক্ষণ, নিশ্চয়ই এতক্ষণ গ্রামে হইচই পড়ে গেছে। এখন উপায়? গ্রাম থেকে দিনের বেলা তো একজন এমনি উবে যেতে পারে না। চারজনই বসে পড়ল মন্দিরের বাইরে এসে। যে মন্দির সম্পর্কে এতদিন তারা শুনে এসেছে কত কথা, আজ সেই জায়গাটাকে সাক্ষী রেখে তারা যে নাট্যের রচনা করল, সেটা কি আড়াল থেকে কেউ দেখল না? বোধ হয় না। যদি দেখত তাহলে সেটা গ্রামে গিয়ে নিশ্চয়ই বলতো, আর বললে সবাই পাগলের মতো খোঁজাখুঁজি না করে এখানেই ছুটে আসত, বিশেষ করে ধীরেন নিজে। ওদের ধারণায় ঠিক, গ্রামে একটা হইচই পড়ল বটে। ধীরেন বাড়ি এসে যখন মেয়েকে দেখতে পেল না, তখন আশেপাশের বাড়িতে খোঁজ নিল, কিন্তু না, কামলি কোথাও নেই। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, মেয়েটা গেল কোথায়? শুরু হলো খোঁজাখুঁজি। একজন দুইজন করে কথাটা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। নিজের গ্রাম তো বটেই, খোঁজাখুঁজি শুরু হলো পাশের গ্রামেও। কিন্তু কামলিকে আর কোথাও পাওয়া গেল না। সবাই যখন ধীরেনের মেয়েটাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল, ঠিক তখন তিলকনাথ ঠাকুরের সামনে বসেছিল চারজন। পুরো শরীর ঘাম আর মদের গন্ধে ঘরের পরিবেশ করে তুলেছিল ভারী। তিলকনাথ ঠাকুরের দুই চোখ বন্ধ, বসে আছেন এক অদ্ভুত কায়দায়। ওনার ঠিক সামনে বসে আছেন চারজন যুবক, সবারই মাথা নিচু, ঠিক যেন সেই দিনের দৃশ্যটা আর নাট্যমঞ্চেরই আর একবার প্রদর্শন হচ্ছে আজকে। কিন্তু সেদিন অভিনেতা ছিল 5 জন, আর আজকে 4 জন। অবশেষে তিলকনাথ ঠাকুর চোখ খুললেন। তোমাদের ভাগ্য ভালো, ইঙ্গিত জেগে ওঠেনি, কিন্তু মেয়েটাকে তার পায়ের কাছে পুঁতে দিয়েছ, তাই সেই দেহের ইঙ্গিতের খানিকটা শক্তি এসেছে। সে এখন প্রতিশোধ নিতে চায়, হিংস্রতার শেষ দেখতে চায়। তাহলে তাহলে এখন আমাদের কি করণীয় গুরুদেব? আজ রাতটা সাবধানে থাকি, কাল সকালে একটা মাদুলি দেব, নদীতে স্নান করা অবস্থাতেই পরিধান করবি। মনে রাখবি, যতদিন ওই মাদুলি সাথে থাকবে ততদিনই তোরা থাকবি। পুরো কথা না শুনেই চোখ বন্ধ করলেন তিলকনাথ ঠাকুর। ওরা জানে তিনি আর কোনো কথা বলবেন না। ওনার অবাধ্য হয়ে এত বড় কাজ করার পরেও যে তিনি সাহায্য করতে এসেছেন এবং সবাইকে কিছু বলেননি, এটাই অনেক। একটা রাতের তো ব্যাপার, সে সামলে নেওয়া যাবে। দরকারে 3 জন রাতটা একসাথেই থাকবে। এখানেও থাকা যেত, কিন্তু সেটা মোটেও পছন্দ করবেন না তিলকনাথ ঠাকুর। আর তিনি একবার রুষ্ট হলে সব শেষ। তাই বাধ্য হয়ে উঠে পড়ল 3 জন। বাইরে এসে শশী বলল, তাহলে তাহলে এখন কি করবি? রাত তো অনেক হয়েছে। দেখ ভাই, বিনোদের মৃতদেহটা এখন আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে এই বুঝি ও এসে ঘাড়ে লাফিয়ে পড়লো। হ্যাঁ, এত ভয় পেলে চলবে এখন? আজকে 3 জন আমরা একসঙ্গে থাকবো। চল চল, চালা ঘরে চল, মাল আছে, মাল খেয়ে পড়ে থাকলে এইসব ভূতের ভয়টা কিছু করবে না। আমি আগেও একবার এমন দেখেছি। রাঘবের কথাই ঠিক হলো। ওরা ফিরে আসলো ওদের আড্ডাখানায়, মানে পুকুরের সেই চালা ঘরে। এখানেই ওদের বেশিরভাগ সময় কাটে। সময় যত কাটছে, একটার পর একটা বোতল খালি হচ্ছে, আর সেই সাথে নেশায় চুর হয়ে যাচ্ছে 3 জনের মস্তিষ্ক। হঠাৎই বিবেক টলতে টলতে উঠে দাঁড়ালো। কিরে, উঠলি যে? আর বলিস না, শালা নেশাটা জব্বর হয়েছে, সেই সাথে চাপ দিয়ে থাক হালকা করে আসি। একা যাবি তো গিয়ে গিয়ে আমাদের সামনে বসে থাকবি নাকি? নো চাপ, এখন শরীরে হাতির শক্তি এসেছে ভাই। বেশি দূর যাস না, কমলি না হোক পা চলে মরে পড়ে থাকলেও টের পাবো না শালা।
বিবেক অবশ্য আর কোনো কথা বলল না, টলতে টলতে বেরিয়ে গেল চালাঘর থেকে। চালাঘরের পিছনে খানিকটা এগিয়ে গেলেই একটা ঝোপ মতন আছে। বিবেক হেলতে তুলতে সেদিকে এগিয়ে গেল। তারপর ঝোপের আড়ালে যাবে এমন সময় পিছন থেকে একটা অস্ফুট আওয়াজে পিছন ফিরে তাকালো। জ্যোৎস্নার আলো এখনো ভালো করে স্পষ্ট হয়নি। আকাশে ঘুরে বেড়াচ্ছে রুমালের মতো মেঘ, কখনো চাঁদটাকে নিজের মধ্যে লুকিয়ে নিচ্ছে, আবার খানিক বাদেই সরে যাচ্ছে দূরে। এমনই আলো আধারিতে পিছন ফিরে কিছুই দেখতে পেল না সে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও যখন সেই একই খসখস আওয়াজ ভেসে আসলো, তখন আবারও পেছন ফিরে তাকালো। আর তাকিয়েই দেখল তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। নেশা বেশ চড়ে গিয়েছিল। এবার পিছনের ছায়া মূর্তিটাকে অমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ খানিকটা নেশা কাটল। ধরা ধরা কণ্ঠে প্রশ্ন করল, কে রে? কে ওখানে? প্রশ্নটা শুনে খানিকটা এগিয়ে আসলো ছায়া মূর্তিটা। আমি রে। কি রে, ভয় পেয়ে গেলি নাকি? শশী, সে আবার এদিকে এসেছে কেন? তুই আবার এলি কেন? বললাম না বসে থাকতে। দেখতে আসলাম, ওতে আবার পা হড়কে পড়ে গেলি। ও, দাঁড়িয়ে থাক, আসছি, বেশি সময় লাগবে না। বলেই বিবেক খানিকটা সামনে এগিয়ে আবারও সেই একই শব্দে পিছন ফিরে তাকালো। এবার সে বিরক্ত। একে তো পিছনে না বলে এসে দাঁড়িয়েছে, তার উপর বেটা কথা শুনছে না। সে কিছু একটা বলতে যাবে, এমন সময় আবছা আলোতেই দেখল শশীর শরীরটা কেমন যেন জ্বলছে। মানুষের শরীর কি অন্ধকারে জ্বলে? এক ঝটকায় সমস্ত নেশা কেটে গেল বিবেকের। তার বদলে একটা ভয় এসে দানা বাঁধল মনের কোণে। কে রে? কে? শশী তো নাকি? কি হলো দাদা, ভয় পেলে বুঝি? আমি গো আমি, কামলি, যাবে আমার সাথে বিবেক দাদা? না, ভুল শোনেনি, এটা কামলিরই কণ্ঠ। ভয়ে আতঙ্কে পা টলে গেল বিবেকের। নেশা তো কেটে গেছে আগেই, এবার যেটুকু অবশিষ্ট ছিল সেটাও কেটে গেল। এবারে সে চিৎকার করতে চাইল, কিন্তু এ কি, কণ্ঠ দিয়ে কোনো স্বর বের হচ্ছে না কেন? মনে হচ্ছে কেউ যেন মুখটা শক্ত করে চেপে ধরে আছে। পা গেঁথে আছে মাটির নিচে, অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। চোখ দুটো বড় বড় হয়ে আসছে, জিহ্বাটা কেউ টেনে বার করে আনছে যেন। আর সেই সাথেই সামনের মূর্তিটার দেহ। ওম ওম। ও কি শশীর দুই চোখের মণি এমন লাল হয়ে উঠল কেন? চেহারাটাও পাল্টে যাচ্ছে, চেহারায় তৈরি হচ্ছে হাজারো বলিরেখা। সেই সাথে পুরো শরীরটা দাও দাও করে চলছে। আর এক মুহূর্তের মধ্যে দেহটা বদলে গেল একটা নারী দেহে। পুরো শরীর জ্বলছে, ঠিক যেমন জ্বলেছিল মৃত্যুর পর কমলির দেহটা। পা মাটির নিচে গেঁথে যাচ্ছে বিবেকের, হাত অসাড় হয়ে আসছে। অসহ্য একটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা। একটা গোঁ গোঁ আওয়াজও করতে পারল না মুখ দিয়ে। ভয়ে আতঙ্কে চোখ ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই কেউ যেন একটা মোক্ষম আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিল। দেহটা গেঁথেই রইল নরম মাটিতে। বাইরের পরিস্থিতি যখন নেই, তখনও চালা ঘরের ভেতরে বসেছিল রাঘব আর শশী। বেশ কিছুক্ষণ পরও যখন বিবেক ফিরল না, তখন রাঘব বলল, আরে সালা কি কোথাও গিয়ে পড়ে রইল নাকি? এখনো ফিরছে না তো? পেটে মাল পড়েছে গুরু, এই
এই মদের তেজ সামলানো এত সহজ নয়। দেখ শালা কোথায় গিয়ে উল্টে পড়ে আসে। কিন্তু না, অনেকটা সময় কাটলো, কিন্তু তখনও বিবেক ফিরে এলো না। এইবার দুজনের নেশা খানিকটা কমে আসলো। আরে সত্যিই কোথাও পড়ে টড়ে আছে নাকি? তাই তো, অনেকক্ষণ তো হলো। এই যা গিয়ে একবার দেখে আয় তো। না না, আমি পারবো না, তুই যা। ধর শালা ভিতর টিম, দাঁড়া আমি দেখে আসছি। বলেই টলতে টলতে উঠে দাঁড়ালো রাঘব, কিন্তু শশী বলল, চলো একসাথে যাই, এখানে একা থাকতেও ভয় করছে। এতক্ষণ নেশা ছিল তাই ভয় করেনি। দুজনে বাইরে বেরিয়ে আসলো। এখন যদিও নেশার তেজ আগের মতো নেই, তবুও পুরোপুরি কাটেনি। শশীর হাতে টর্চ ছিল, এবার বাইরে এসে জ্বালালো। বিবেক, বিবেক, এই শালা বিবেক, কোথায় মরলি বলতো? ডাকতে ডাকতেই পিছনের দিকে এগিয়ে যেতে লাগলো দুজন। তারপর একটা সময় এসে দাঁড়ালো ঝোপটার একটু সামনে। টর্চের আলো ফেললো সামনের দিকে, আর ফেলতেই যে দৃশ্য ফুটে উঠল টর্চের আলোতে, তাতে দুজনের নেশা তো কাটলই, সেই সাথে মুখ দিয়ে বেরিয়ে আসলো একটা ভয়ার্ত আর্তনাদ। টর্চের আলোটা একেবারে গিয়ে পড়েছে সামনের হাঁটু অবধি গেঁথে থাকা মানুষটার দিকে। মাথাটা সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে একটা। ওটা কি? শশীপালা, শশীপালা! কথাটা বলতে দেরি হলো, দুজন একসাথে ছুটতে দেরি হলো না। হাতের টর্চটা পড়ে গেছে সেই কখন, কিন্তু সেসব দেখে আর কোনো কাজ নেই। পালাতে হবে, পালাতেই হবে। দৌড়তে দৌড়তে কখনো হোঁচট খেয়ে পড়ে, আবার কখনো অন্ধকারের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যেতে যেতে আবার দৌড়তে লাগলো দুজন। কিন্তু এ কি, পথ কেন শেষ হচ্ছে না? একটাও ঘর বাড়ি দেখা যাচ্ছে না কেন? কোন দিকে ছুটছে তারা? দেখার সময় নেই, না না, দেখার সময় নেই। ওদের কেবলই মনে হতে লাগলো, যদি বাঁচতে চাই তাহলে পালাতে হবে, দৌড়তে হবে। কিন্তু কতক্ষণ? আশেপাশে তো কেবলই অন্ধকার। একটু আগেও তো জ্যোৎস্না ছিল, এখন এত অন্ধকার কেন? ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, সত্যিই একটা আলো দেখা যাচ্ছে। পার চলছে না, কিন্তু এখন থামলে চলবে না। পুরো শরীর অসাড় হয়ে আসছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে আসছে। এই বুঝি বুক ফেটে বেরিয়ে আসবে সেটা। কিন্তু কিন্তু তবুও দম নেওয়ার জন্য দাঁড়ালে চলবে না, দৌড়তে হবে। আলোটা তো তাদের দিকেই এগিয়ে আসছে। আবারও দ্রুত গতিতে ছুটতে লাগলো তারা দুইজন। কখনো কাঁটা গাছ, কখনো আগাছা, কখনো গুড়ির সঙ্গে হোঁচট খেয়ে পড়ছে দুইজনে। আলোটা এবার আরো কাছে এসে পড়েছে। আলোটার ঠিক কাছে এসেই লুটিয়ে পড়ল মাটিতে। তারপর অতি কষ্টে মাথা তুলতে থাকলো, আর তাতেই বুকের ভেতরের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে উঠল। তারা কোথায় এসে পড়েছে? এ তো সেই পুরনো মন্দির। তারা গ্রামের দিকে না ছুটে উল্টো দিকে এসেছে। এতক্ষণ যে আগাছা কাটা গাছ পেরিয়ে এসেছে সেটা তাদের খেয়ালই ছিল না। খেয়ালই ছিল না এ পথ গ্রামের পথ নয়। আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। পুরো শরীরের জায়গায় জায়গায় চিরে ফালা ফালা হয়ে গেছে। এতক্ষণ কিছু বুঝতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে কাটা শরীরে যেন লঙ্কার গুঁড়ো লাগিয়ে দিয়েছে। আর ওই আলোটা, ওটা কিসের আলো? একটা চিতা? না না, চিতা নয়, চিতা এমন হয় না। একটা মানুষ শুয়ে আছে, আর তার শরীরে দাউ দাউ করে আগুন। একটা মাংস পচা গন্ধে আশেপাশের বাতাস ভারী হয়ে আসছে। কিন্তু কিন্তু এ কি? জ্বলতে থাকা মানুষটা যে উঠে দাঁড়ালো। এইবার এগিয়ে আসছে ওদের দিকে। হ্যাঁ, ওদেরই দিকে এগিয়ে আসছে। আর সেটা কোনো পুরুষের দেহ নয়, বরং নারীর দেহ। সেটা বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না দুজনের একজনেরও। তবে কি কামলি? হ্যাঁ, ওর শরীরটাও তো এমনভাবে জ্বলেছিল। ওরা সবাই দেখেছে সে আগুন। সেদিনও এমন মাংস পচা গন্ধে ভারী হয়ে এসেছিল আশেপাশের বাতাস।
রাঘব আর শশী ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে পিছনে আসতে পারল না। কিছু একটার সাথে ধাক্কা খেয়ে চিত হয়ে পড়ে গেল। ওঠার চেষ্টা করা বৃথা, কারণ সেই জ্বলতে থাকা নারী মূর্তিটা এখন আর দূরে নয়, দাঁড়িয়ে আছে ওদের ঠিক সামনে। তবে কি মৃত্যু খুব কাছে? পালানোর কি আর কোনো পথ নেই? হায় ঈশ্বর, এমন ভয়ঙ্কর মৃত্যুই কি ছিল লেখা? মনে মনে প্রমাদ গুনল শশী। ততক্ষণে জ্বলন্ত নারী মূর্তিটার একটা পা উঠে এসেছে চিত হয়ে পড়ে থাকা রাঘবের বুকের উপর। জ্বলন্ত সেই পায়ের আগুন ছড়িয়ে পড়ছে রাঘবের শরীরেও। গলা কাটা পাঠার মতো ছটফট করতে লাগলো রাঘব, কিন্তু পরক্ষণেই একটা অদৃশ্য হাত যেন চেপে ধরল রাঘবের পুরো শরীর। একটা চিৎকারও করলো, কিন্তু সেই একবার। তারপরেই কণ্ঠরোধ হয়ে গেল। শশী চোখ বন্ধ করে নিয়েছে। এমন ভয়ঙ্কর দৃশ্য সে আর দেখতে পারবে না। চোখের সামনে ফুটে উঠল সেই দিনের দৃশ্য। কামলিও ঠিক এমন ভাবেই ছটফট করেছিল, আর তাতেই ওই মেয়েটাকে চেপে ধরেছিল। মেয়ে মানুষ, চারজন জোয়ানের শক্তির কাছে পেরে ওঠেনি। চিৎকার করতে চেয়েছিল। শশীর ঠিক মনে আছে একবার চিৎকার করেছিল, কিন্তু পরের বার আর করতে পারেনি, কারণ রাঘবের হাত চেপে ধরেছিল তার মুখটা। বেচারি মৃত্যুর আগে একটা শব্দও করতে পারেনি, নড়তে পর্যন্ত পারেনি। দুই চোখের কোণ বেয়ে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল শশীর। সব দোষ ওর। ওই তো বলেছিল মেয়েটাকে মেরে ফেলতে। কামলি কতবার বাঁচতে চেয়েছিল, হাত জোর করেছিল, পায়েও পড়েছিল। শশীর দুই চোখ বন্ধ থাকলেও আশেপাশে যে দাও দাও করে আগুন জ্বলছে সেটা সে বুঝতে পারল, ঠিক যেমন চোখ বন্ধ করে অনুভব করেছিল সেই দিন। কামলির দেহটা পোড়ানোর কথাটা প্রথম বলেছিল রাঘব। বলেছিল, হিন্দুর মরা এমনি পুঁতে রাখলে ভালো দেখায় না। তবে খুব বেশি পোড়াতে পারেনি, এত সময় ছিল না হাতে। কোনো মতে মুখে আগুন দিয়ে পুরো শরীরে তেল ঢেলে আগুন দিয়ে ঝলসে দিয়েছিল। তেলটা অবশ্য রাঘবই এনেছিল। একে একে সবাই মরেছে, এবার তার পালা। কিন্তু এ কি? এত সময় তো লাগার কথা নয়। তবে কি কামলি চলে গেল? কোনো শব্দও তো পাওয়া যাচ্ছে না। তবে কি সে বেঁচে গেল? সত্যি বেঁচে গেল? কথাটা ভাবতে ভাবতেই ধীরে ধীরে চোখ খুলল শশী। আর চোখ খুলতেই চোখের সামনে এমন নারকীয় দৃশ্য দেখে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। তারপরেই জ্ঞান হারালো। কিন্তু জ্ঞান হারানোর ঠিক আগে সে দেখল একটা ঝলসে যাওয়া রক্তাক্ত মুখ উবু হয়ে বসে আছে তার ঠিক চোখের সামনে। চোখের দুটো মণি পচে গলে সেখানে বাসা বেঁধেছে পোকার দল। মুখের একটা পাশ পোড়া, জিহ্বাটা ঝুলছে গলার কাছে। দুই চোখের ফাঁকা দুটো কোটর থেকে কিলবিল করে বেরিয়ে আসছে পোকার দল। আর কিছু দেখা হলো না শশীর। দেখতে চায়ও না, এমন দৃশ্য দেখার আশা করে না সে। কিন্তু জঙ্গলের ভেতরে, এই পুরনো মন্দিরের ভেতরে যে এমন একটা নাটকের রচনা হয়ে গেল, সেটা কি কেউ উপলব্ধি করতে পারল না? পারল? হ্যাঁ, সত্যিই পারল। আর পারল বলেই ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসির রেখা ফুটে উঠল। তিনি আর কেউ নন, তিলকনাথ ঠাকুর, যিনি এখনো ঠিক একইভাবে বসে আছেন, যেভাবে বসেছিলেন 3 মাস আগে, যেভাবে বসেছিলেন সন্ধ্যাবেলা যখন শশীরা এসেছিল। ঠিক সেইভাবেই বসে আছেন। আর ঠিক সামনেই মাথা নিচু করে বসে আছে সেই ছায়ামূর্তিটা। ছায়ামূর্তিটা কিছুক্ষণ বসে রইল, তারপর খানিকটা নড়ে উঠল। তিলকনাথ ঠাকুর বললেন, যা মা, এবার তোর মুক্তি।
যে প্রতিবাদ আমি করতে পারিনি 3 মাস আগে, সেটাই করলাম আবার তোকে ফিরিয়ে এনে। কিন্তু এবার যে তোকে যেতে হবে মা, যদি পারিস ক্ষমা করে দিস। যে বিদ্যায় তোর ক্ষতি যারা করলো, সে বিদ্যা তো আমারই শেখানো মা। যদি পারিস ক্ষমা করে দিস রে মা, যদি পারিস ক্ষমা করে দিস। কথাগুলো বলতে বলতে দুটো হাত জোড়া হয়ে আসলো তিলকনাথ ঠাকুরের। কণ্ঠ বুঝে আসছে ধীরে ধীরে। একে তিনি কাঁদছেন? প্রতাপশালী তান্ত্রিক তিলকনাথ ঠাকুর কাঁদছেন, সেটাও একটা মেয়ের সামনে হাত জোর করে, যার ভয়ে কেঁপে ওঠে সব হাকিনী, ডাকিনী, শাকিনী, পিশাচিনী। তিনি কাঁদছেন সামান্য একটা যুবতী মেয়ের সামনে। হ্যাঁ, সত্যিই তিনি কাঁদছেন। গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুর ধারা। তারই এক ফোঁটা অশ্রু গিয়ে পড়ল সামনের বাড়িতে থাকা মেয়েলি হাতটার ঝলসে যাওয়া তালুতে। 1 ফোঁটা, 2 ফোঁটা, তৃতীয় ফোঁটাটা তালুতে পড়ল না, সেটা গিয়ে পড়ল মেঝের উপর। বেশ কিছুক্ষণ পর তিলকনাথ ঠাকুর যখন চোখ খুললেন, তখন দেখলেন সামনে কেউ নেই। তিনি বসে আছেন একা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিলকনাথ ঠাকুর। তারপর উঠে বেরিয়ে আসলেন ঘর থেকে। এত সকালে বাইরে আবার কিসের গুঞ্জন? দরজাটা খুলে রাস্তায় আসলেন। দেখলেন সাকু মাঝি চিৎকার করতে করতে সবাইকে কি যেন বলছে। সবাই দাঁড়িয়ে শুনছে। এবার তিনিও খানিকটা এগিয়ে গেলেন, কৌতূহল নিয়ে শুনলেন। আরে আরে সত্যি বলছি, শশীটা পাগল হয়ে গেছে, বিশ্বাস করো। আমি আমি এই মাত্র দেখে আসলাম। পুকুর পাড়ে সালা ঘরটায় পিছনে ঝোপটার কাছে কোথা থেকে যেন একটা মরা টেনে এনে গায়ের মাংস খুবলে খুবলে খাচ্ছে। আমি তো ভয়ে দৌড়ে এসি, তোমরাও চলো। সবাই ছুটোছুটি করে সাকু মাঝির সাথে গেল বিষয়টা দেখার জন্য। সূর্যদেব কি আজকে উঠবেন না? আকাশে মেঘ বেড়েছে। নিরাশ হয়ে আকাশের দিকে তাকালেন তিনি। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, প্রণাম করাটা আর হলো না, এতদিনের অভ্যেস। বেলা শেষে সেটাও কেড়ে নিলি মা। ঠিক আছে, এই যদি হয় তোর মর্জি, তবে তাই হোক। কথাগুলো বলে 2 হাত জড়ো করে একবার মাথার কাছে ঠেকিয়ে আবারও ঘরের ভেতরে গেলেন। তারপর একটু আগে যেখানে বসেছিলেন সেইখানে গিয়ে বসলেন, সেই একই ভঙ্গিতে, একইভাবে। কিন্তু এইবার 2 হাত বুকের কাছটায় এসে জড়ো হলো। ঠিক প্রণাম নয়, কারো কাছে যেন ক্ষমা চাইলেন তিনি। তারপর ধীরে ধীরে বন্ধ করে নিলেন 2 চোখ, কিন্তু আর খুললেন না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, না, আর খুললেন না। তার পরবর্তীতে পরের দিন সকালের দিকে ওনার অসার প্রাণহীন দেহটা ঢলে পড়ল পাশের দিকে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভরাত্রি। যেখানে